আমরা তাদেরকে ওই আসনে দিব। এই কথাগুলো আমরা যারা কর্মী আছি একটু খেয়াল করে শুনি। তা এইভাবে হলো পরামর্শ করে আপনার 11 দল মানে প্রথম 8 দল এক হয়েছে। এই 8 দলের কথা ছিল কি, যার যে আসনে অবস্থান ভালো, যে দলের প্রার্থীরা দিয়ে জিতে আসার সম্ভাবনা বেশি, আমরা তাকেই ওই আসন ছেড়ে দিব সবাই পরামর্শ করে। পরবর্তীতে আর 3 দল আসলো। তা আমাদের এলাকাতে একটা আপনার জামাত একটা প্রচার করছে যে আমরা এই আসন ফরিদপুর 4 আসন পাই গেছি। তা আমি কয়েকজনের প্রশ্ন করলাম, আপনারা যে এই আসনটা পাই গেছেন, এটা কি আপনাদের সাংগঠনিকের পক্ষ থেকে নাকি ওই 8 দলের পক্ষ থেকে? আমি 8 দলের তো এখন ঘোষণাই দেয় না, তা আপনারা কেমনে পাইলেন? আমাদের দলের পক্ষ থেকে আমরা পাই গেছি। তারপরে শুনলাম যে 200 আসনে এরা ঘোষণা দিয়ে দিছে যে আমরা 200 আসনে আপনার কার্যক্রম চালায় যান, আমরা পাই গেছি। আমার প্রশ্ন হলো, একবার শুরু থেকে বলো। আমরা যদি দলের জোটের 8 দলের আপনার নেতাদের আমরা মানি, তো সবার পরামর্শ কর্মীরা আমরা ঘোষণা দিব। জোটের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই, আমরা এককভাবে 200 আসনে ঘোষণা দিয়ে দেই। এতে তারা কি করলো, এতে বুঝাইলো যে আমরা জোট মানি না, তারা কিন্তু জোট ওই হিসেবে আগেই ভেঙে দিছে, বুঝছেন? তাই এরকম ভাবে তারা ঘোষণা দিছে। তারপরে চরমনা পীর সাহেব ছাড় দিছে। আমাদের চরমনা পীর সাহেবের কাছ থেকে জামাতের আমির সাহেব তালিকা নিছে যে আপনারা বলেন কোন কোন আসনে আপনাদের অবস্থান ভালো আছে, জিতে আসার সম্ভাবনা। আমাদের চরমনার পীর সাহেব আমাদের আমির সমস্ত বলছে যে অমুক 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 আসনে আমাদের জিতে আসার সম্ভাবনা আছে। তবে আপনারা যে কটা তালিকা দিলাম, আমরা তো সব কটা চাই না, সবাই পরামর্শ করবে, যে কটা পাই আমরা ওই কটায় সন্তুষ্ট থাকিব। আমাদের কাছ থেকে এই মানে এই তালিকাগুলো নিয়ে পরবর্তীতে দেখলাম যেগুলো আমাদের জিততে আসার সম্ভাবনা বেশি, ওই একটা আসন আমাদের দেয় নাই, সব জামাত নিয়ে গেছে। মানে আমাদের ভোট দিয়ে তারা হলো বিজয় হয়ে আসবো, তাই আমাদের যেগুলো যে জায়গায় জিতে আসার সম্ভাবনা তারা কিন্তু একটা আসনও দেয় নাই। তাই এই যে তারা মানে মানে দিন যাইতেছে, ওই বিগত দিনে খালি ভুল করতেছে। তারপরে মনে করেন যে আপনার 33% জামাতের জরিপ দেখাইছে যে জামাতের 33% বাংলাদেশের সমর্থ আছে। আমার প্রশ্ন হলো, 7টা বিভাগে 7টা সমাবেশ হয়েছে, আপনারা মোবাইলে দেখেন 7টা বিভাগের 7টা যে সমাবেশ হয়েছে, এই সমাবেশে কিন্তু ওই দাঁড়িপাল্লারও যেমন জনসমর্থ ছিল, হাত পা খরচ তেমন জনসমর্থ ছিল। যদি আপনারা যাচাই করেন 18 বা 20 হবে, এরকম পার্থক্য হবে। জামাতের যদি 33% হয়, ইসলামী আন্দোলনে তো কমপক্ষে 30 থেকে 31% এই আপনার জরিপে আছে। কিন্তু আমাদের কি বললো যে 0 পয়েন্ট, মানে 1 পয়েন্টেরও 100 ভাগের 1 ভাগ, এই হলো জরিপে তারা দেখাইছে। আর এটা তো জরিপের কোনো কথা ছিল না, কিন্তু আপনারা যদি 7টা বিভাগের সমাবেশ দেখেন, তাই আপনারা বুঝতে পারবেন যে কাদের জরিপ কেমন হবে। তারপরে মনে করেন এরা ভারতের সাথে গোপনে বৈঠক করছে, এগুলো তারা গোপন রাখতে বলছে, এটা আমাদের পীর সাহেবরা জানায় নাই। তারপরে দেখেন এনসিপির সাথে আনছে দলে, এনসিপির সাথে আনার পর 30টা আসন তাদের দিয়ে দিছে, আমাদের অন্য কোনো দলের সাথে পরামর্শ না করে, অন্য কোনো দলের সাথে পরামর্শ না করে 30টা আসন দিয়ে দিছে। এটা তো জামাতের কোনো একক কোনো ক্ষমতা না, এই জায়গায় সমস্ত দলের সাথে পরামর্শ করে 30টাকে 50টা দেখ, এর কোনো সমস্যা নাই। যদি তারা 50টা নেওয়ার মতো সমর্থ রাখে নিবে, তো অন্যান্য দলের জোটের সাথে তো পরামর্শ করে দেওয়া উচিত ছিল কিনা বলেন আপনারা? কিন্তু এই পরামর্শ কিন্তু তারা করে নাই, পরামর্শ করে নাই। তারপরে আপনারা যারা টক শো দেখেন টিভিতে, রাশেদ প্রধান যে এই দলের সাথে আছে, উনি টক শোতে বলছে যে আল্লাহ পাক আমাকে চরমনা পীর সাহেবের সাথে মিশার বসার তৌফিক দিয়েছেন, তবে উনি একজন সাদাসিধে লোক, ওনার ভিতরে কোনো ক্ষমতার কোনো লোভ নাই, ক্ষমতার কোনো লোভ নাই। এইভাবে 10 দলের জোটের লোকই বলছে যে চরমনা পীর সাহেবের ভিতরে ক্ষমতার লোভ আছে কি না, আমি জানি না, এগুলা কিছুই জানি না। সে আসনের কারণে এই জোটের থেকে বাইরে নাই, ওনাকে আমরা মূল্যায়ন করতে পারি নাই, তারে ধরে রাখতে পারি নাই, তাদেরকে অপমূল্যায়ন করা হয়েছে। এই 10 দলের জোটের এক দলের প্রধান উনি টক শোতে এসে বক্তব্য দিছে। তো এইভাবে মনে করেন যে আরো অনেক মানে ভুল ত্রুটি, মানে এরা পর্যায়ক্রমে অনেক ভুল ত্রুটি করছে। লাস্টে বলে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করিব না। আচ্ছা, শরিয়া আইন কি বলেন তো? শরিয়া আইন হলো ডাইরেক্ট কোরআন হাদিসের আইন। ঠিক, কোরআন হাদিসের আইন হলো শরিয়া আইন। এই শরিয়া আইন আমি যদি মনে করেন এই যে এই ভাইয়ের দোকান হলো 4 দোকান, নাম দিবে মনে করেন সাইনবোর্ডে দিল যে 4 দোকান। আচ্ছা, উনি 4 দোকান নাম দিয়ে যদি এই জায়গা ওই কাশি দাও যদি ধার দেয়,
আর যদি চা খাবার এসে যে কাশি দাও দাঁত দিবে লাগছে, তা মানুষ কি বলবো বলেন তো? বলবো যে তা তুমি এলো কামার হইছাও, কামারের সাইনবোর্ড লাগাও, তুমি চার দোকানে সাইনবোর্ড কেন লাগাইছাও? তা আমরা যদি ইসলামী দলই হই, যদি ইসলাম নাম দেই, আমাদের বলতে হবে কেন? আমরা তো যে যাই প্রশ্ন করো, যত শক্তিশালী, যত রাজা বাদশাহ প্রশ্ন করুক বা যত বাতিলি প্রশ্ন করুক, ইসলামী দল বলবে হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে যতটুক শক্তি সামর্থ্য দেয় শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। যদি কিছুই নাই পারি তাও সমস্যা নাই, তবে আমরা চেষ্টা করব। এই হলো থাকবে কথা। লাস্টে বললো যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করিব না। আচ্ছা, যারা ইসলামের আইন বাস্তবায়ন করিবে না, কোরআন হাদিসের আইন, এদেরকে এখন ইসলামী দল বলা যাবে বলেন? আর এদের সাথে কি অন্য ইসলামের কথা বলে কি এই জোটে থাকা যাবে? চরমনার পীর সাহেব কখনো ইসলাম বিরোধী কোন শক্তি, যত বড় শক্তিশালী হোক, কাউকে কোনো আপোষ করে না। সে যদি ক্ষমতা লোভী হইতো, ওই যে 2001 সালে মনে করেন অনেক জনে অনেক ফতোয়া দিয়ে চলে গেছিল আপনার ওই যে নারী নেতৃত্বের জোটে। তবে চরমনার পীর সাহেব মরহুম হুজুর যদি, চরমনার পীর সাহেব যদি নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা না বলতো, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে নারী নেতৃত্ব জায়জই যাইতো। একমাত্র চরমনার পীর সাহেবের জন্য নারী নেতৃত্ব নাজায়েজ, ইসলামে আল্লাহ পাক নাজায়েজ করছে, হারাম করেছে, তার জন্য এই ফতোয়াটা ঠিক আছে। তার ভিতরে যে ক্ষমতা লোভ থাকতো, তাহলে কতকালে আরো এমপি মন্ত্রী হইতো। বা ওনারা ক্ষমতার জন্য কোনো রাজনীতি করে না, তারা সঠিক ইসলামের দ্বারা রাজনীতি করতেছে। আমরা তাদের জন্য বেশি বেশি সবাই দোয়া করিব, আল্লাহ জানে সবাইকে সঠিক পথে রাখে। আর এই যে এই জায়গায় আমরা দেখতেছেন, আমরা এই জায়গায় লোক যে কজন হয়েছি, লোক কিন্তু আমাদের আরও আছে। অনেকে মনে করেন যে ফোকাস আসবে চায় না, আর হলো অনেকে অনেক ব্যস্ততার কারণে অনেক জায়গায় গেছে। তা এখন এই যে আমরা যাই শুনলাম, এগুলা ইসলামী আন্দোলন